সমস্যাটা এবং ক্যান্সার, গ্যাস্ট্রিকের সাথে যে ক্যান্সারের একটা সম্পর্ক আছে সেটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে আমরা বলে নেই, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আমরা আবার একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া জানাই, আবার বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ দরবারে আমাদের অসংখ্য শুকরিয়া যে আমরা মুনাফিকের কাতারে নিজের নাম লেখাই নেই, সালাত আদায় করতে পেরেছি। মহান আল্লাহ আমাদের প্রত্যেককে মুনাফিক থেকে হেফাজত করুন, হেফাজত করুন, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের সবারই যেই কমন দুইটাই সমস্যা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা, রাইট? কম বেশি, এবং এখানে যারা হার্ড ওয়ার্ক করেন সবাইকে কম বেশি কাজ করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়। তো প্রবলেম হচ্ছে পেইন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই দুটো হচ্ছে কমন সমস্যা এবং গ্যাস্ট্রিকের প্রবলেম যেটা। তো গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আসলে আমাদের খাদ্যাভ্যাস দায়ী, এটা কোনো সন্দেহ নেই। কম বেশি আমরা তৈলাক্ত খাবার খাই, স্পাইসি ফুড তো খাই, তাই না? কিন্তু এর বাইরে আমি একটু ডিফারেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল কান্ট্রি যেগুলো আছে, যেমন বাংলাদেশ, গায়ানা, ওয়েস্ট ইন্ডিজ, এই কান্ট্রিগুলোকে আমরা ট্রপিক্যাল কান্ট্রি বলি, যাদের টেম্পারেচার 65 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে। তো এই ধরনের কান্ট্রিগুলো যেটা হয়, এখানে এইচ পাইলোরি বায়ুমণ্ডলে থাকে, ওয়েদারের মধ্যে থাকে, এটাকে আমরা বলি হেলিকোব্যাক্টেরিয়াল পাইলোরি। তো যখন বাংলাদেশ থেকে কেউ আসে, দেখা যায় যে সে গ্যাস্ট্রিকের প্রবলেম করে, এরকম খাবার থেকে নিজেকে দূরে রাখে, স্পাইসি ফুড খায় না, অল্প খায়, তারপরেও তার মধ্যে একটা প্রবলেম হয়, মানে পেট ফুলে থাকে, টক ভেঁকুর আসে, গ্যাস্ট্রিকের যে প্রবলেমগুলো। তখন আমরা ওই কিছু কিছু প্রাইমারি কেয়ার পিসিপি অফিসে কিট থাকে, যেটাকে আমরা বলি বেলুন, দুইবার ফুলাইতে হয়। একবার এমনি এসে ফু দেবে, এরপরে আমরা আরেকবার তাকে একটা সলিউশন আছে সেটা খেতে বলি, খাওয়ার মানে 15 মিনিট পরে সে আরেকবার ফু দেবে। এই 15 মিনিট সে কোনো কথা বলবে না, মুখটাকে বন্ধ রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমন স্ক্রিনিং দিয়ে আমরা দেখি পাইলোরিটা আছে কিনা, ব্যাকটেরিয়াটা আছে কিনা। তো যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে তার থেরাপি আছে, আমরা 3টা মেডিকেশন 2 সপ্তাহ খাইতে বলি, 2 বেলা করে। এখন অবশ্য আরেকটা থেরাপি চলে আসছে, কোয়াড্রিপল বলা হয়, 4টা ওষুধ 4টা মেডিকেশন দেওয়া হয়, সেটা 2 সপ্তাহ খাইতে বলা হয়। খাইলে পরে কেউ কেউ সহ্য করতে পারে, কেউ কেউ পারে না। তো আমরা চাই যে 2 সপ্তাহ যদি কেউ কষ্ট করে সহ্য করে, মোটামুটি পাইলোরি ব্যাকটেরিয়াটা চলে যায়। তো এটা কমপ্লিট হওয়ার পর 1 মাস পরে তাকে আমরা আবার টেস্ট করতে বলি যে পুরোপুরি ইরাডিকেশন হয়েছে কিনা। তো এরকম হলে পরে মোটামুটি পেশেন্ট ভালো থাকে। 1 বছর, 1.5 বছর, 2 বছর কোনো মেডিকেশন, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, এগুলো ছাড়া পেশেন্ট ভালো থাকে। এই পাইলোরির কথাটা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের যে প্রবলেমগুলো, গ্যাস্ট্রিকের যে ক্যান্সারটা হয়, আমাদের স্টোমাকে যে ক্যান্সার হয়, তারপরে কোলনে যে ক্যান্সার হয়, পাইলোরিটা দায়ী অনেক ক্ষেত্রে, এই ব্যাকটেরিয়াটা দায়ী। আমি অনেক ফিমেল পেশেন্ট পেয়েছি যারা বলে যে আমি তো সারা জীবন কখনো স্মোক করিনি। বাংলাদেশের মহিলাদের স্মোক করার কোনো কারণও নেই, যদিও অনেকে গ্রামের বাড়িতে ওই যে ফুদের মাটি চুলা রান্না করে, সেটা ডিফারেন্ট হিস্টোরি, সেখানে লাংসের প্রবলেম হওয়াই হয়। কিন্তু এই মহিলার কেন এই সমস্যা হলো? সমস্যা হওয়ার কারণ হচ্ছে তার হয়তো দীর্ঘদিন পাইলোরিটা ছিল, পেটের ভিতরে পাইলোরি ইনফেকশনটা ছিল, এটা কখনো ডায়াগনোসিস হয় নাই। সে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার হয়তো টেস্ট করছে অথবা করে নাই, অথবা কখনো সে গ্যাস্ট্রিকের যে ডাক্তার আছে যারা এন্ডোস্কোপি করে, তার কাছে কখনো যায় নাই। তো এখানে তো প্রাইমারি কেয়ার অফিসে করা যায়, বাংলাদেশের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা এখানে গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ডোস্কোপি করেও ব্যাকটেরিয়াটা ফাইন্ড আউট করতে পারে। তো যদি কেউ দীর্ঘদিন এটার ফলো আপটা করে, তাহলে পরে তার ইনফেকশনটা হয় না, এতে করে সে গ্যাস্ট্রিকের ক্যান্সার থেকে বাঁচতে পারবে। এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই ক্ষেত্রে যে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, এটা আমরা মডিফাই করতে পারি, এটার কন্ট্রোলটা আমাদের হাতে আছে, চাইলে এটাকে আমরা ট্রিট করতে পারি। তো ক্যান্সারের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনি যদি কুইকলি ধরে ফেলতে পারেন, দেন ইউ ক্যান টেক দ্য মেজারমেন্ট, কি করা লাগবে না করা লাগবে। এর বাইরে 2 নম্বর যে কারণটা আছে, সেটা আছে কি, ওই যে প্রাইমারি কেয়ার অ্যানুয়াল একটা ব্লাড চেক আপ করে, যেখানে সব চলে আসে, ডায়াবেটিস, লিভার, কোলেস্ট্রল, কিডনি, ভিটামিন ডি, বি, সব চলে আসে। এখন কোনো কোনো ডাক্তার B12 করে না, আপনারা একটু খেয়াল রাখবেন যে রিকোয়েস্ট করবেন যাতে B12 লেভেলটা করে। কারণ যখন হিমোগ্লোবিন কমে যাবে এবং B12 কমে যাবে, তখন আমরা চিন্তা করবো যে এটা কি খারাপ কিছু কিনা, কেন B12 কমে যেতেছে। পার্নিশিয়াস এনিমিয়া নামে একটা ডিজিজ আছে, রোগ আছে, যেটার কারণে গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে। ঠিক আছে। আর কেউ যদি দীর্ঘদিন ওমিপ্রাজল খান, আমি আবার বলতেছি ক্যাপসুল যেটা ওমিপ্রাজল 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম, ব্যথার ওষুধ খাওয়ার আগে কেউ এটা খেয়ে নেন একটু। তো দীর্ঘদিন যদি কেউ খান, রিকোয়েস্ট থাকবে যে দীর্ঘদিন খাবেন না, এতে করে B12 লেভেলটা কমে যায়। আপনার যদি বেশি প্রবলেম হয়, মাঝে মাঝে খাবেন। আর যদি রেগুলার খেতে হয়, ফ্যামিলিন আছে, ফ্যামিলিন 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম আছে, অ্যান্টাসিড আছে, এগুলো খাবেন। ঠিক আছে। সবচেয়ে ভালো হচ্ছে না খাওয়া। না খাওয়ার ক্ষেত্রে আমাদের যে আমরা এই দেশে আসি, তো বিদেশিদের অনেক ভালো হ্যাবিট আছে, সেগুলো আমরা কেন জানি নেই না। বিদেশিদের ভালো হ্যাবিট, যেমন আমরা তাদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি সে 8 ঘন্টা পর পর খাবার নেয়। 8 ঘন্টার মধ্যে সে 8 ঘন্টা পর পর যে বড় খাবার, সেটার জন্য সে ওয়েট করে না। মাঝখানে সে 1 ঘন্টা পর পর টুকটাক বাদাম খায়, তাই না? তারপরে অ্যাপল খায়, অরেঞ্জ নিয়ে আসে, সেগুলো খায়। টুকটাক আপনি 2-3 ঘন্টা পর পর কিছু খাবার খাওয়া, এতে পরে স্টোমাকটাও ফুল থাকে এবং আপনার মধ্যে যে লম্বা সময় না খেয়ে থাকার যে টেন্ডেন্সি, সেটাও গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়ায়। এটা থেকে নিজেকে দূরে রাখা যায়।
আর 3 নম্বর কথাটা বলতে চাইতেছে, অনেক সময় হয় কি দেখা যায় যে আমাদের স্টমাকের মধ্যে পলিপ থাকে অথবা কোলনের পলিপ থাকে। তো আমরা পেশেন্টকে পাঠাই গ্যাস্ট্রিকের ডক্টরের কাছে যাতে করে সে কোলোনোস্কোপি করে এবং কোনো পলিপ থাকলে পরে সেই পলিপটার বায়োপসি করে। তো 6 রকম পলিপ আছে আমাদের বডিতে। 6 রকমের মধ্যে 2টা পলিপ খারাপ, 2 রকম পলিপ খারাপ। সেই 2টা পলিপ ক্যান্সারের দিকে, ম্যালিগনেন্সির দিকে চলে যায়। তো যখন দেখা যায় যে কোলোনোস্কোপি করা হলো, 4-5টা পলিপ পাওয়া গেছে, তো সেখান থেকে সে বায়োপসি করার জন্য টিস্যু নেয়। টিস্যু নিয়ে সে কনফার্ম করে যে পলিপটার মধ্যে কোন ক্রাইটেরিয়া, এটা কোন টাইপসের পলিপ। তখন আপনি সচেতন থাকতে পারেন। আপনি দেখা গেল একবার কোলোনোস্কোপি করছে, 5 বছর আর লাগলো না, আপনাকে তারা আবার চেক করবে। হ্যাঁ, তো ক্যান্সার থেকে বাঁচার এগুলো কয়েকটা মানে যেগুলো আমরা চেষ্টা করতে পারি আর কি, একটু সাবধানে থাকা। আর ক্যান্সার হলে কি হবে আপনারা তো কম বেশি জানেনই, আমাদের অনেক মানে খরচ বেড়ে যায়। সবচেয়ে বড় কথা যেটা আমরা বলি যে মানে মরবিডিটি, সাফারিংস বাড়ে, একটা ফ্যামিলির সাফারিংস বাড়ে, পেশেন্টের সাফারিংস বাড়ে। এখানে হয়তো আপনার ইন্স্যুরেন্স আছে, কিন্তু বাংলাদেশে আমরা জানি যে গরিব দেশ, ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক ফ্যামিলি ফুতুর হয়ে যায়, গরিব হয়ে যায়, আরো গরিব হয়ে যায়, লোন করতে হয়। আরেকটা বিষয় দেখি যে আমরা ইয়াং ছেলেপেলে, আপনারা যারা আছেন ফজরে তো কম দেখা যায়, ইয়াং ছেলেপেলে প্রচুর স্মোক করে, প্রচুর স্মোক করে। আমি দেখছি মানে পেশেন্টের সাথে দেখুন আমরা হিস্ট্রি নেই, দেখা যায় যে 99% স্মোকিং এর হিস্ট্রি আছে এবং প্রতিদিন 5টা-10টা সিগারেট তারাই করে। তো দীর্ঘদিন স্মোকিং এর যদি কারো হ্যাবিট থাকে সেটাও কিন্তু আমাদের ক্যান্সারের জন্য রিস্ক বাড়ায় দেয়। আর যেটা বলতে চাই না সেটা হচ্ছে অ্যালকোহল। যদিও আমাদের বাংলাদেশের মধ্যে অ্যালকোহলের প্রবণতা কম, অ্যালকোহলিজম কম, তারপরে এটাও যদি থাকে ওটা থেকে একটু খেয়াল রাখা আর কি। অনেকে বদভ্যাস থাকতে পারে। তারপরে যে বিষয়টা বলবো যে ওই যে কথা আবার চলে আসে, আমরা যে খাবার খাই সল্টেড ফুড, স্পাইসি ফুড, এগুলো চলে আসে, এগুলো ক্ষতি করে। স্মোকি ফুড যেগুলো হচ্ছে মানে ডিম ভাজা, আলু ভাজা, তারপরে মাছ ভাজা, এগুলা কড়া ভাজা করলে পরে স্মোকিং এটা একটা ক্ষতিকর কারণ। কারণ জাপানিরা সাধারণত স্মোকি ফুড বেশি খায় এবং এদের ওখানে গ্যাস্ট্রিকের ক্যান্সার পরিমাণটা অনেক বেশি। তো যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন স্টিম খাবার, বয়েল খাবার এগুলা খাওয়া, যাতে করে এই ধরনের বিষয়গুলো থেকে আমরা একটু বেঁচে থাকতে পারি। ফাইনালি যে কথা বলবো যে আরেকটা আমাদের কন্ট্রোল আছে আমাদের, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি মানে আপনার বাবা যদি 50 বছরে ক্যান্সার আক্রান্ত হন, তাহলে পরে আপনাদেরকে জানাতে হবে। আমরা 40 বছর থেকে আপনার স্ক্রিনিংটা শুরু করবো, ঠিক 10 বছর আগে থেকে। আপনার বাবা যদি 60 বছর আক্রান্ত হন, 50 থেকে আমরা শুরু করবো। যদিও আমরা এখানে 40 থেকে শুরু করে দিই। সেটা হচ্ছে আমরা স্টুল টেস্ট করি, সেখানে দেখি যে কোনো ব্লাড থাকে কিনা। ব্লাড থাকলে পরে আমরা এটাকে পাঠাই গ্যাস্ট্রিক ডাক্তার কাছে, তারা কোলোনোস্কোপি করে। কারণ আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে ব্লাডটা কেন আসছে, পেটের ভিতরে কেন ব্লিডিং হচ্ছে। তখন দেখা যায় যে আমরা বিভিন্ন রকম রেজাল্ট পেয়ে যাই। তো এই বিষয়গুলো, এই সুযোগগুলো যেহেতু আছে, আমি চাইবো যে আপনারা এগুলো নেবেন। স্টুলের জন্য বারবার ডাক্তার অফিস থেকে বলা হয় যে আপনি এটা একটু দিয়ে যান বছরে একবার। তো অধিকাংশ ভালো থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু কারো যদি প্রবলেম হয়, আমরা গ্যাস্ট্রিক ডাক্তার কাছে পাঠালে দেখা যায় যে পলিপ পাওয়া যায়। কারণ পলিপের মধ্যে কন্টিনিউয়াস যদি একটা ফ্রিকশন হয়, সেই ব্লাডটা চলে আসে। তো পলিপ থাকলে তো একটা ব্যবস্থা হয়। আর মানে কয়েকটা কেস তো আমরা পাই বছরে, দেখা যায় 2-3টা কেস পাওয়া যায় যে তার ক্যান্সার ধরা পড়ে। পেশেন্টটা দেখা গেল এখন বলতে পারে যে কিভাবে ধরা পড়ে। যেমন দেখা যায় পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল 15 ছিল বা 13 ছিল, সেটা আস্তে আস্তে গত 2 বছরে কমে গেছে, 13 থেকে 12 হয়েছে, 12 থেকে 11, 10, 9 চলে আসছে। তো তখন আমরা যখন জিজ্ঞাসা করি আপনি কোথায় থাকেন, নিউ ইয়র্কে থাকে না বা রেগুলার ডাক্তারের কাছে আসে না, তখন যখন কোলোনোস্কোপিতে পাঠাই দেখা যায় যে তার পলিপটা অনেক বড় হয়েছে, পলিপের অবস্থা আর নাই, একটা ক্যান্সার আকার ধারণ করছে এবং সেটা ইররেগুলার শেপ, সাইজ, একটা বড় মেসের মতো চলে আসছে। বায়োপসি করলে দেখা যায় এটা একটা কোলোনিক গ্রোথ এবং ফাইনালি এটা ম্যালিগনেন্সি, ক্যান্সার আক্রান্ত হয়। তাও আলহামদুলিল্লাহ ভালো, যদি প্রাইমারিলি ধরা যায় এটাকে হয়তো আমরা কেমো দিই, 3-4টা কেমো দিলে পরে সাইজ ছোট হয়। সাইজ ছোট হলে একটা সার্জারি করা হয়, পার্টিকুলার এরিয়াটাকে কেটে আমরা গ্রোথটাকে ফেলে দিই। আর আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে উনি আমাদের কোলনটা, ইন্টেস্টাইন, পেটের ভিতরে যে নারী, ওটা অনেক বড় করছেন। আপনি যদি প্রায় 1-2 মিটারও ফেলে দেন, তারপরে মোটামুটি চলবে। হ্যাঁ, মোটামুটি আপনি যদি ফেলে যদি অ্যানাস্টোমোসিস করে দেন, কানেক্টেড করে দেন, আপনি বেঁচে যাবেন। তো আল্লাহ এই সুযোগটা রাখছে। এরকম কয়েকটা পেশেন্টকে পেয়েছে, আমাদের নোয়াখালীরই, হ্যাঁ, হয়তো মেরিল্যান্ডে থাকেন, ভার্জিনিয়াতে থাকেন, এখানে রেগুলার আসেন না, ফাইনালি যখন ধরা পড়ছে উনি মোটামুটি অপারেশন করে সুস্থ আছেন। এরকম কয়েকজনই আছে। সো যখনই একটা 40 বা 50-এর উপর একটা পেশেন্টের যখনই এনিমিয়া হবে, রক্তশূন্যতা হবে, সেটা মানে ফেলনা না, হালকা করে দেখার বিষয় না। আপনাদের ধরতে হবে যে তার রক্তশূন্যতা কেন হলো, কেন কমে গেল। মহিলার ক্ষেত্রে স্বাভাবিক, তাদের যেহেতু আপনারা জানেন একটা পিরিয়ডের ইস্যু আছে, আমরা তাদের ক্ষেত্রে এগুলোকে ফলো আপ করে আলাদা হবে। বাট একটা পুরুষের যখন ব্লাড কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, এনিমিয়া হয়, সেটা অলওয়েজ অ্যালার্মিং। তখন আমাদেরকে কিছু বিষয় নিয়ে চিন্তা করতে হয়। তো এর বাইরে আরেকটা বিষয়ের উপর আমাদের একটা কন্ট্রোল আছে, আমরা লাইফস্টাইল মডিফাই করে করতে পারি, সেটা তো ওবেসিটি, আমাদের ওজন বেড়ে যাওয়া। ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রচুর খাবার খাই এবং অধিকাংশ খাবারই কোনটা আমাদের জন্য উপকারী সেটা আমরা বুঝি না। দেখা গেল স্মোকি খাবার খাচ্ছি, তৈলাক্ত খাবার খাচ্ছি এবং বেশি খেয়ে ফেলতেছি। যখন খেতে বসে প্রচন্ড বেশি খেয়ে ফেলি, এতে করে দীর্ঘদিন খেতে খেতে ওই এক ধরনের ক্রাভিং তৈরি হয়। রাইস খেলে তো বারবার ক্ষুধা লাগে, বারবার খেতে ইচ্ছা করে, দুর্বলতা তৈরি হয়।
তো এতে করে ওজন বেড়ে যায়। ওজন যদি BMI 30-র উপরে চলে যায়, দীর্ঘদিন যদি কারো ওজন বেশি থাকে, সেটা একটা ক্ষতির কারণ, সেটা ক্যান্সারের দিকে আমাদেরকে এক ধরনের তৈরি করে, যেটাকে আমরা বলি যে স্টোমাকের যে লাইনিংটা আছে, আপনার যেটা কাজটা স্বাভাবিক রেগুলার কাজ করার কথা, সেখানে যদি আপনি ফোর্স দেন, বেশি খাবার পরে, বেশি প্রেশার পরে, তাহলে পরে দেখা যায় যে এটার একটা চেঞ্জ আসে। হ্যাঁ, রেগুলার অবস্থা থেকে মেটাপ্লাসিয়া, এরপরে ফাইনালি এটা চলে যায় কার্সিনোমা থেকে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর গ্যাস্ট্রিকের ক্ষেত্রে মানে বাচ্চার তো কমন যে কথাগুলো গত সপ্তাহে বলেছিলাম একই কথা, অল্প করে খাবেন, স্মোকি খাবার খাবেন না, অয়েলি খাবার খাবেন না, ফেটি খাবার কম খাবেন, এবং যেগুলো উপকারী চর্বি, হ্যাঁ, বেনিফিশিয়াল ফ্যাট, অ্যাভোকাডো যেগুলো আছে সেগুলো খাবেন, ঠিক আছে। তারপর ডিমের কুসুম, এটা ভালো একটা উপকারী একটা খাবার, এটা খাবেন। অনেকে মনে করে যে না, ডিমের কুসুম কি কোলেস্ট্রল বাড়ায়? আসলে খুব একটা বাড়ায় না, ঠিক আছে। কিন্তু বাড়ায় কোনটা? বাড়ায় হচ্ছে রেড মিট বাড়ায়, রেড মিট প্রচন্ড। ধরুন আমরা গরু, খাসি, বিট, মাটন যেগুলো এগুলো আছে, এগুলো প্রচন্ড বাড়ায়। তারপরে আরেকটা কথা বলতে চাচ্ছি, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিভাবে বাঁচবে? তারা অল্প করে খাবে, স্মোকি খাবার খাবে না, এবং তাদের ওই যে অনেকে মনে করে কি যে আমি খাবার খাইতে বসছি, সালাদ খাচ্ছি, শসা খাচ্ছি, তাই না, শসা খাচ্ছি, শসার সাথে টমেটো খাই, তারপরে লেবু খাই। তো মানে লেবুটা আপনি অ্যাভয়েড করবেন, সাইট্রাস ফুড তো লেবুটা অ্যাভয়েড করাই ভালো। আপনার যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম, আপনার প্রবলেমটা আরো বাড়ায় দেবে। লেবুটা যদি না খান সেটাই ভালো হবে আপনার জন্য, টমেটো যদি না খান সেটা ভালো হবে। টক জাতীয় খাবারগুলো আপনি একটু অ্যাভয়েড করবেন, এটা থাকবে আমার পরামর্শ। আর অনেকেই আমি দেখি যে ওই যে স্টোরে কাজ করে, 99 স্টোরে কাজ করে, বা আমি কয়েকজনের সাথে কথা বললাম, কনস্ট্রাকশন ওয়ার্ক করে। তো মানুষের একটা ধারণা যে ওই যে রেড বুল খেলে পরে, রেড বুল খায়, এনার্জি ড্রিঙ্ক খায়, এগুলা কিন্তু হয়তো সাময়িক আপনাকে কিছু এনার্জি দিচ্ছে, কারণ প্রায় 35-40 গ্রাম সুগার আছে ওখানে, আপনি একটু দেখবেন লেখা আছে। এটা কিন্তু আপনার ডায়াবেটিক পেশেন্টকে তো ডেফিনেটলি ডায়াবেটিস বাড়াই দিবে, কিন্তু উনি খাচ্ছেন কারণ এনার্জি পান, 1-2 ঘন্টা মানে প্রচন্ড এনার্জি পান, একটু কাজ করতে পারেন। আলটিমেটলি ক্ষতি করে। রেড বুলটা যারা খায় আমি দেখেছি যে তাদের লিভার এনজাইম বেড়ে যায়, লিভারে এক ধরনের ক্ষতি হয়ে যায়, লিভারের ক্ষতি হয়। তো রেড বুল, এনার্জি ড্রিঙ্ক এগুলো অ্যাভয়েড করবেন। এগুলো কার্বোনেটেড ওয়াটার যখন আপনি পানিতে মানে একটা গ্লাসে ঢালেন, দেখবেন যে প্রচন্ড রকম গ্যাস তৈরি হইতেছে। তো আপনার অলরেডি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আপনি সোডা খাইলেন, তো এটা গ্যাস্ট্রিকের প্রবলেম আরো বাড়ায় দেয়। এবং অনেকে মানে ধরে নিচ্ছে যে খাবারের পরে সে কিছু সোডা খাবে, আলটিমেটলি কোনো লাভ নাই। মানে আমাদের ডাক্তারি দিক থেকে বা হেলথ রিলেটেড কোনো উপকার এটার মধ্যে নাই, আমরা কখনো পাইনি। তারপর অনেকে কফি খান, ঘন কফি খান সুগার দিয়ে, মিল্ক পাউডার দিয়ে, এটাও ক্ষতি করে, তারপরে চকলেট খাইতেছেন অনেকে। এগুলো ভালো, ডার্ক চকলেট খাওয়া ভালো, কিন্তু আমরা চকলেট যেগুলো খাই সেগুলোর মধ্যে সুগার থাকে, প্রচন্ড সুগার থাকে। তো সুগার খেলে পরে একদম আপনার ওয়েট গেইন হচ্ছে, তারপর আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম আরো বেড়ে যাচ্ছে। মানে এই খাবারগুলোর কথা আসছে যে ঘুরে ফিরে এই খাবারগুলো বাংলাদেশে মানে এখানে বেশি পাওয়া যায়। বাংলাদেশে যেরকম শিকারের সব হচ্ছে, এখানে দেখবেন চকলেট পাওয়া যায়, সোডা পাওয়া যায়, তো হাতের কাছে যেটা পাওয়া যায় মানুষ তারা এগুলো কিনে খেয়ে ফেলে। এগুলা থেকে যদি একটু বেঁচে থাকা যায়। তারপর অনেকে পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে, পেঁয়াজ খান, রসুন খান, হ্যাঁ, সালাদের মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দেন। তো আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে দেখা যাবে কাঁচা পেঁয়াজ এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা আরো বাড়াই দিচ্ছে। আর আরেকটা কথা মানে একটু বলি যে আমরা ওই যে সকাল থেকে বিকাল পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যদি খাবার খেয়ে ফেলেন, এবং যদি 3 বেলা খান বা 2 বেলা খান সেটা ভালো। 2 বেলার উপরে না যাওয়া ভালো, কিন্তু 3 বেলা যদি খেতে চান খেয়াল রাখবেন যে দুইটা খাবার লাইট রাখবেন, একটা খাবার হেভি থাকবে। এবং হেভি খাবারটা আমরা চাই যে 2টা থেকে 3টা বা 12টা থেকে 3টা এই সময়ের মধ্যে খেয়ে ফেলা। কখনোই হেভি খাবারটা আপনারা রাতে খাবেন না। ডিনার দাওয়াত যদি থাকে, দাওয়াত বলবেন যে সন্ধ্যার মধ্যে যাতে দাওয়াত শেষ হয়ে যায়, রাতের বেলা না খাওয়াই ভালো। আমি এই খাবারটা এত মানে সিভিয়ার, এত সিরিয়াস, তার একটা উদাহরণ দিই। আমরা যখন শুয়ে পড়ি আমাদের মানে পেটের ভিতরে অটোমেটিক একটা গ্যাস হওয়ার প্রবণতা থাকে। তার মধ্যে আপনি যদি রাতে রিচ ফুড খান, তৈলাক্ত খাবার, স্পাইসি ফুড, অথবা আপনার দাওয়াত থাকে আপনি খান, তো সেটা আরো গ্যাস তৈরি করলো। তো আলটিমেটলি পেটের এই যে প্রেশারটা, সেটা আপনার হার্টের দিকে একটা আসে। এবং দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে যত হার্ট অ্যাটাক এবং স্ট্রোক গুলো হয় সেগুলো লেট নাইটে হয়, ভোর রাতের দিকে হয়। ভোর রাতের দিকে বিভিন্ন রকম স্ট্রোক, হার্ট অ্যাটাকের প্রবণতা একটু বেড়ে যায়। আসসালামু আলাইকুম। ওকে, ইনশাআল্লাহ। ওকে, তো রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, আমি বললাম যে 10টার মধ্যে ঘুমাতে যান, এটা সবচেয়ে ভালো। 10টার মধ্যে ঘুমাই পড়েন, কারণ যারা রাত জেগে থাকে, আমাদের ছেলেপেলেদের যেটা হয় স্ক্রিন টাইম, মানে মোবাইল করতেছে, ফেসবুক করতেছে, অথবা গ্রামের বাড়িতে কথা বলে, অনেকের আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। আমি সবাইকে চেষ্টা করি, রিকোয়েস্ট করি যে তুমি আমেরিকার সকালবেলা কথা বলো, ঘুম থেকে ওঠার পরে কথা বলো। রাতে ঘুমাতে যাওয়ার আগে কথা বললে কিছু প্রবলেম হয়, সাইকোলজিক্যাল প্রবলেম, মানে একটা স্ট্রেস কাজ করে আপনার, যে হয়তো বাড়িতে বলছেন, বাড়িতে কোনো জায়গা জমির একটা ব্যাপার আছে, টাকা পয়সার একটা লোন শোধ করার ব্যাপার আছে, তখন একটা স্ট্রেস নিয়ে আপনি ঘুমাতে যাচ্ছেন। আমরা চাই যে আপনি রাতের বেলা স্ট্রেস ফ্রি হয়ে ঘুমাতে যান, কোনো রকম স্ট্রেস থাকবে না, আপনার ঘুমটাও ভালো হবে, আপনার মধ্যে কোনো ধরনের অ্যাংজাইটি কাজ করবে না, আপনার হার্টের উপরে কোনো প্রেশার পড়বে না, ব্রেনের উপরে কোনো প্রেশার পড়বে না। এখন আপনি যদি সকালে ঘুম থেকে উঠে কথা বলেন, সেটা অনেক ক্ষেত্রে ভালো। তো
যত রকম আমাদের স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, লেট নাইটে হয়। এই জন্য রাতের বেলা হালকা খাবার খাওয়া, কুইকলি ঘুমাতে যাওয়া, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে আপনারা জানতে চান, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমরা সকালে তাহলে নাস্তা কি করব, দুপুরে কি খাবো, সন্ধ্যাবেলা কি খাবো। সকালে নাস্তা আমরা চাই যে আপনাকে ফ্রেশ খাবার দিয়ে নাস্তা শুরু করেন। সেটা একটা শসা হতে পারে, কিউকাম্বার, সাথে সিদ্ধ ডিম হতে পারে, হ্যাঁ, এই দুটো হতে পারে। সাথে আপনার একটা খেজুর রাখতে পারেন, একটা বা দুটা খেজুর রাখতে পারেন। যদি কেউ টলারেট করতে পারেন, শুইতে পারেন, কলা খেতে পারেন, বা হাফ খাইলেন। অনেকের কলা খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, কলা নাই খান, একটা শসা খান। শসা আমার মনে করে শুইতে পারে সবাই। আর যদি কেউ মনে করেন না আমার একটা লম্বা গ্যাপ থাকবে, আমি গাড়িতে করে আমার ওয়ার্কিং প্লেসে যাব, সেখানে আমাকে অনেক পরে খাওয়ার সুযোগ থাকবে, তাহলে আমি বলবো একটু ওটমিল খান। ওটমিলের সাথে আপনারা দই খেতে পারেন, টক দই যেটা। আর যদি বলেন যে না টক দইয়ের সমস্যা, তাহলে দুধ খেতে পারেন, হ্যাঁ, মিল্ক যেটা আছে 1% বা 2% স্কিম মিল্ক, এটা একটু খেয়াল রাখবেন। আর মানে আমরা চাই না যে আপনি ডিম ভাজার ক্ষেত্রে হয় কি, ওই কিছু তেল চলে আসে, কিছু অয়েল চলে আসে এক্সট্রা, এবং ডিমটা ভাজার তেলটা তো কাঁচাই থাকে একদম, যে মানে রান্না করা তেলের সাথে ডিম ভাজার তেলের একটা ডিফারেন্স আছে। সিদ্ধ ডিম খাওয়ার প্র্যাকটিস থাকলে ভালো, ভাজা ডিম অ্যাভয়েড করাই ভালো, এটা আমাদের জন্য ভালো। আর যে কথা বারবার বলি, পানি খাওয়ার কথা বলি। আমরা 8 থেকে 10 গ্লাস অথবা 10 থেকে 12 গ্লাস পানি। আমাদের সবারই মানে একটা ধারণা যে আমার তো তৃষ্ণা পায়নি, তাহলে পানি কেন খাবো। মানে পানি খাওয়াটা তৃষ্ণা পাওয়ার সাথে সম্পর্ক নাই খুব একটা। সেটা হচ্ছে আপনার বডির কতটুকু রিকোয়ারমেন্ট, 2.5 থেকে 3 লিটার। আপনি একজন অ্যাডাল্ট পার্সন যার বয়স 60-70 কেজি ওজন, সে অবশ্যই মানে 2.5 থেকে 3 লিটার পানি খাবে। আমরা এটা বুঝতে পারি একটা ব্লাড টেস্ট করে, যেটা লাস্ট উইকেও বলেছিলাম, ইজিএফআর। কারো দেখা যায় যে সে ডায়াবেটিস নাই, সে প্রেশারের কোনো ওষুধ খায় না, তো ব্যথার কোনো ওষুধ খায় না, কিন্তু পানি কম খায়, এতে করে ইজিএফআর কমে যায়। কারো আমি পিএসএ 60-70 চলে আসে। আমাদের টার্গেট হচ্ছে এটা 100 এর উপরে থাকা। ইজিএফআর কমে যাওয়া মানে হচ্ছে আপনার দুইটা কিডনি যতটুকু কাজ করার কথা অতটুকু কাজ করতে পারতেছে না, বিকজ অফ ওয়াটার। আপনি যথেষ্ট পানি খাচ্ছেন না। তো আলটিমেটলি এটা এমন একদিকে টার্ন নিয়ে যাবে, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, স্টেজ 2-3 তে নিয়ে যেতে পারে। তখন এটাকে রিকভারি করা খুব কঠিন। রিকভারি করা একটা লেভেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন এমন অবস্থায় চলে যাবে আর মাল্টি ফ্যাক্টর জড়িত ইনভলভ হয়ে যাবে, তখন আপনাকে রিকভারি টাইম ডিলে হবে, সময় লাগবে বেশি, এবং আরো অন্যান্য বিষয়গুলোতে আমাদের খেয়াল করতে হবে, অন্য অর্গানগুলোর দিকে তাকাইতে হবে। তো সময় থাকতে যদি পানি খান, তাহলে পরে কিডনিটা ভালো থাকবে। আর কিডনি একটা অদ্ভুত ব্যাপার, আমি বলছি আপনাদের, কিডনি আমাদের অনেক চান্স দেয় আপনাকে ভালো হওয়ার, ভালো লাইফ মেনটেন করার। যে আপনি একটু সময় দিলাম আপনাকে, আপনি একটু সতর্ক হন, একটু সচেতন হন। ফাইনালি যখন কিডনি ড্যামেজও হয়ে যায়, তখনও কিন্তু বিষয়টা এরকম আপনাকে কেটে ফেলে দিতে হয়। তারপরে সুযোগ আছে ডায়ালিসিস করার, তারপরে সুযোগ আছে কিডনি ট্রান্সপ্লান্ট করার। এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমতে আমাদের জন্য। আল্লাহ চান যে আমরা ন্যাক হায়াত পাই, আমরা কিছু ভালো কাজ করি। এই যে খারাপ অবস্থা হয়ে যায়, তারপর আমরা ডায়ালিসিস করেও তো পেশেন্ট বেঁচে যায়, 15-20-25 বছর পেশেন্ট বেঁচে যায়। তো কিডনির যদি আপনি যত্ন নেন, তাহলে পরে দেখবেন যে আপনার মানে কিডনি আপনার যত্ন নিচ্ছে। আপনি কাজ করতে গিয়ে আগ্রহ পাবেন, আপনার ভালো লাগবে। কিডনি রোগগুলোর কমন যে প্রবলেম, খুব টায়ার্ড লাগে। আপনি কাজ করতে চাচ্ছেন, আপনার মন চাচ্ছে না যে আমি যাবো, হাঁটবো, মন টানে না, খুব টায়ার্ড ফিল করে। ইলেকট্রনের ইমব্যালেন্স হয়। একটা খারাপ জিনিস হয় যে ওই যে পটাশিয়াম লেভেলটা অনেক হাই হয়ে যায়। এটাকে আমরা বলি হাইপার ক্যালেমিয়া। 4.5 থেকে 5 থাকে, যদি 5 এর উপরে চলে যায়, পটাশিয়াম বেড়ে যায়, তাহলে পরে অ্যারিথমিয়া ডেভেলপ করে। অ্যারিথমিয়া ডেভেলপ করলে হার্টের প্রবলেম, রোগী সাডেন কার্ডিয়াক ডেথও চলে যেতে পারে। তখন আমাদের খাবার ওষুধ দিয়ে এটাকে ঠিক করতে হয়। তো মানে আপাতত দৃষ্টিতে মনে হয় যে খুব বেনাইন, যে খুব একটা কিছু না, কিন্তু যখনই এলোমেলো হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, এবং আপনার বেঁচে থাকাটাও খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। আর যাদের কিডনির টুকটাক প্রবলেম আছে, তারা যেগুলো হয়, পটাশিয়াম যে খাবারে বেশি আছে, কলা অরেঞ্জ, অন্যান্য খাবার যেগুলো আছে, সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে, আচ্ছা। আর ঘুমের বিষয়ে মানে আমি ঠিক জানি না, অনেকে প্রশ্ন করেন যে কতক্ষণ ঘুমাবো। আমাদের ঘুমানোর জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে, বলছিলাম, রাত 10টা থেকে ভোর 4টা। আর ঘুমাবেন কত? 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার আমাদের বডি ভালোভাবে ফাংশন করার জন্য। যদিও অনেকে 4-5 ঘন্টা ঘুমিয়ে অভ্যস্ত, আমি অনেককে চিনিতে 4-5 ঘন্টা বেশি ঘুমান না, প্রচুর কাজ করে, ভালো। কিন্তু এভারেজ মানুষের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। আর ঘুমানোর জন্য ভালো টাইম, আমি আবার বলেছি যে আমাদের একটা সার্কেডিয়ান রিদম আছে, দেখা করি বলে একটা কথা বলি, সেটা হচ্ছে 10টা থেকে ভোর 4টা। এই সময়টা সবচেয়ে ভালো কাজ করে। আপনি ওই সময় যদি না ঘুমান, সারাদিন দেখবেন টায়ার্ড লাগে, আপনি কাজে কোনো মানে এনার্জি পাচ্ছেন না, যতটুকু স্ট্যামিনা দরকার অতটুকু পাচ্ছেন না, কারণ আপনি সঠিক সময় ঘুমটা হয় নাই। আচ্ছা, খাওয়ার ব্যাপারে আমরা কমন 5টা কথা বলি। সেটা হচ্ছে যখন খাবেন, খাওয়ার 15-20 মিনিট পরে একটু হাঁটবেন, অথবা সোজা হয়ে বসবেন। আমাদের টেন্ডেন্সি আছে যে খাওয়ার সাথে সাথে এত বেশি খাবার খাই, তারপর খাওয়ার পরপরই বেডে চলে যায়, ঘুমাতে চলে যায়। এতে করে ক্ষতি করে আমাদের, হ্যাঁ, আমাদের ক্ষতি করে, গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয়। যখন আপনি খাচ্ছেন, স্টমাকটা যেভাবে থাকার কথা, স্টমাকটা এভাবে থাকার কথা, রাইট? স্টমাকটা এভাবে থাকে আমাদের। তো আপনি ঘুমাতে গেলে স্টমাকটা ফ্ল্যাট হয়ে গেল, তো
এতে করে আপনার খাবারগুলো এদিকে চলে আসে। অ্যাসিড রিফ্লাক্স আমরা যেটা বলি, GERD, গার্ড বলি, রিফ্লাক্সের কারণে আপনার সমস্যা হয়। তো এটা একটা কমন সেন্স। হ্যাঁ, আপনি যত খাবেন 15-20 মিনিট একটু হাঁটলেন, খাবারটা একটু নিচে নামলে পরে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না। আর যেহেতু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আপনাকে একটু অল্প করে খেতে হবে। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, আমি অনেককে জানি যে খাবারের সময় প্রচুর পানি খান, ডক্টর করে অনেক পানি খেয়ে ফেলেন, এটা একটা ভুল বিষয়। তো কি করতে হবে, একটু প্র্যাকটিক্যাল হতে হবে। যেটা হচ্ছে বাসায় যখন ঢুকে যাবেন, বাসায় ঢুকে বিসমিল্লাহ বলে বসবেন, 1 গ্লাস পানি খাবেন অথবা 2 গ্লাস পানি খাবেন বাসায় ঢুকেই, কাজের জায়গা থেকে। এর মধ্যে আপনি ফ্রেশ হলেন, 15-20 আধা ঘন্টার মধ্যে আপনি একটু ফ্রেশ হয়ে গেলেন, ফ্রেশ হয়ে 30 মিনিট চলে গেল, এবার আপনি খাইতে বসেন। যতটুকু খাবার আপনি খেলেন, এরপরে 15-20 মিনিট একটু হাঁটলেন, এটাই ভালো। আর যদি খাবার মাঝখানে খেতে হয়, পানি অল্প, গলা ভিজানোর জন্য, অনেক বেশি না। এরপরে খাবার পরে খেলে আধা ঘন্টা পরে আবার বেশি করে খান। কিন্তু খাবার মাঝখানে যখন আপনি পানি খেয়ে ফেলেন, তো খাবারের সাথে পানির যে খাবারটা ডাইলুট হয়ে যায়, খাবারটা স্টমাকের মধ্যে অনেকক্ষণ থাকে, খাবারটা নিচের দিকে ডিউরেশনের দিকে যাইতে সময় কম লাগে। ঠিক আছে, এতে করে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেশিক্ষণ থাকবে। যতক্ষণ খাবার নিচে নামবে না, ততক্ষণ আপনাকে কষ্ট পেতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা আপনার যত খাবার নিচে নামতে সময় লাগবে, আপনি ততক্ষণই সাফার করবেন, এটা আপনাকে কষ্ট দেবে। সো খাবার শুরু করার 30 মিনিটের আগে পানি খাবেন, খাবারের মাঝখানে অল্প একটু খাবেন, যতটুকু দরকার গলা ভেজানোর জন্য, ফাইনালি 30 মিনিট পরে খাবেন। আর অল্প করে খাবেন, অল্প করে বারবার খাওয়া, এটা একটা ভালো প্র্যাকটিস এবং রাসূলের সুন্নাহ। অল্প করে ভালো করে চিবিয়ে খান। আরেকটা কথা, চিবিয়ে খাচ্ছেন, অনেকে খুব দ্রুত খান, অনেকটা গিলে খেয়ে ফেলেন। ঠিক আছে, তো একটু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, যে ভালো করে চিবিয়ে খেলে পরে স্টমাকের জন্য সুবিধা হয়, সেই খাবারটাকে কুইকলি নিচের দিকে পাস করতে পারে। ঠিক আছে, এটা একটা খেয়াল রাখবেন আশা করি। আর খাবারের ক্ষেত্রে ওই যেটা বলি, খাবারের গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো, ফ্যামিটিডিন ভালো, ফ্যামিটিডিন সাইড এফেক্ট কম। পেশেন্টরা প্রশ্ন করে যে ভালো একটা ওষুধ দেন, যে ভালো মন্দ বলে বেশি কোনো বিষয় নাই, যেটা খেলে আপনার সাইড এফেক্ট কম হবে সেটাই আমরা দিই, ফ্যামিটিডিন। এটাতে যদি কাজ না হয়, একটা জায়গায় 2টা খান, তারপর আমরা চাই না ওমিপ্রাজল দিতে। ওমিপ্রাজলের সাইড এফেক্ট অনেক বেশি, দীর্ঘদিন খেলে পরে বলছে B12 লেভেল কমে যায়। B12, কারণ ওমিপ্রাজলটা খেলে পরে, মানে এটাকে আমরা PPI বলি, প্রোটন পাম্প ইনহিবিটর, এটা আপনার রিঅ্যাকশনটাকে টোটালি বন্ধ করে দেয়। আপনার যে স্টমাকের ভিতরে যে একটা রিঅ্যাকশন আছে, কেমিক্যাল রিঅ্যাকশন, সেটাকে একদম ব্লক করে দেয়। কিন্তু H2 ব্লকার হচ্ছে আপনার ফ্যামিটিডিন, এটা খেলে পরে রিঅ্যাকশনটা পুরোপুরি ব্লক হবে না, রিঅ্যাকশনটা চলবে। সো ফ্যামিটিডিন এই সেন্সে ভালো। আর PPI, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এগুলো খারাপ, টোটাল রিঅ্যাকশনটা বন্ধ করে দেয়। দীর্ঘদিন যদি আপনি একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসকে ব্লক করে দেন, অফ করে দেন, সেটা আপনার জন্য ক্ষতিকর। এটা বোঝাই যায়, এটা মানে স্বাভাবিক কমন সেন্সে বোঝা যায় এটা একটা ক্ষতিকর। অতএব আপনি যদি এই হ্যাবিটগুলো মেনে চলে ভালো থাকতে পারেন, তাহলে সেটাই সবচেয়ে ভালো হয় আপনার জন্য। যে কথা বলতেছে যে অনেকের এই কথা বলে যে মানে আমি তো স্মোক করি না, আমি খাবারও অল্প করে খাই, আমি গ্যাস্ট্রিকের খাবারগুলো থেকে দূরে থাকি, তারপরও কেন আমার তারপরও প্রবলেম হতে পারে। আপনার যে খাদ্য নালী, আপনার যে ফুড টিউব, যেটাকে আমরা ইসোফেগাস বলি, সেটা হয়তো এক ধরনের দুর্বলতা আছে জন্মগতভাবে। তো এটা যেই গতিটা থাকার কথা নিচের দিকে, সেই গতিটা ঠিক মতো কাজ করে না। হ্যাঁ, এটা আপনার দোষ না, আপনার হয়তো অ্যানাটমিক্যাল একটা বিষয়। তো সেটার জন্য ওষুধ আছে, ডাক্তারের শরণাপন্ন হবেন, আপনি সেই ওষুধে আপনি ভালো থাকবেন। তারপরে ব্যথার ওষুধের কথা বলি। ব্যথার ওষুধ আমাদের কম বেশি অনেকেই চিনেন। নাপা খান, বাংলাদেশে নাপা, এখানে টানিনল, এসিটামিনোফেন, এটা নিয়ে কোনো আপত্তি নাই, একটা জায়গায় 2টা খান। অ্যাডাল্ট ডোজ হচ্ছে 2টা করে খেতে পারবেন আপনার ব্যথা থাকলে, স্বাভাবিক ব্যথা থাকলে। কিন্তু যারা ন্যাপ্রোজেন খান, আইবুপ্রোফেন খান, আইবুপ্রোফেন এখানে মর্ফিন নামে পাওয়া যায়, অ্যাডভিল নামে পাওয়া যায়, এগুলো ক্ষতিকর মানে 200 হয়তো ঠিক আছে, বাট কেউ যদি লং টার্ম বারবারই খান, মনে করেন যে এটা ছাড়া আমার ব্যথা কমে না, এটাই খেতে হবে, কেউ 200 3টা খেয়ে ফেলতেছেন, তার মানে 600 হয়ে গেল। এটা গ্যাস্ট্রিক যে লেয়ারটা আছে, লেয়ারটাকে ক্ষতিগ্রস্ত করে। আপনি খেতে চাইলে অল্প 1টা 2টা খেতে পারেন, ভরা পেটে খাবেন, কিন্তু এটা অবশ্যই খালি পেটে খাবেন না। কিন্তু হুট করে এটাতে চলে যাওয়া উচিত না। আমাদের চেষ্টা করা উচিত টাইরিনল জাতীয় খাবারগুলো খাওয়া, মানে ব্যথার ওষুধ খাওয়া, সেটাতে ভালো থাকলে আইবুপ্রোফেনে যাওয়া উচিত না। আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্রেসের কথা যে কথা বললাম, আমাদের অনেক বেশি টেনশন থাকে, এই টেনশনে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়ায়। তো যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন যে স্ট্রেস ফ্রি লাইফ কিভাবে মেনটেন করা যায়। স্ট্রেস কমানোর অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে এক্সারসাইজ করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, কোরআন পড়া। কোরআন পড়লে স্ট্রেস কমে যায়। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কালাম, রাইট? আল্লাহর কালাম আপনি যত বেশি পড়বেন, প্রতিদিন চেষ্টা করেন 2 পেজ পড়ার, 1 পেজ পড়ার, এবং দিনটা শুরু করা কোরআনের তেলাওয়াত শুরু দিয়ে। কোরআনের তেলাওয়াত করবেন, মাসনুন যে দোয়াগুলো আছে, সালাত আদায়ের পরে, ফজরের সালাতের পরে, সালাম ফেরানোর পরে সেই দোয়া করা, কোরআন তেলাওয়াত করলে দেখবেন যে স্ট্রেস অনেক কম থাকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, যে কোনো বিষয়ে আল্লাহর উপর নির্ভরতা বাড়ানো, যে যা হবে আল্লাহর উপর নির্ভর করতেছে, আল্লাহ যেটা ভালো লাগছে সেটাই হবে। আল্লাহর উপরে ভরসাটা করলে পরে আমাদের স্ট্রেস অনেক ক্ষেত্রে কমে যায়। আমরা মনে করি যে সব আমাকেই করতে হবে, ফ্যামিলি আমাকেই টানতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এতে করে আমরা নিজেদের উপরে অনেক স্ট্রেস নিয়ে ফেলি। এই স্ট্রেসটা কিন্তু আমাদেরকে আলটিমেটলি ওই গ্যাস্ট্রিকের প্রবলেমও বাড়ায় এবং আমাদের আয়ু কমায় দেয়। তো সব স্ট্রেস নিজের উপরে নেওয়ার দরকার নাই। বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করা, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করা, এবং সর্বোপরি আল্লাহর উপরে
সবকিছুর উপর আল্লাহর উপরে ভরসা করা, এতে করে আপনি ভালো থাকবেন। আর ওজনের কথা তো আমি বলেছি, ওজনটাকে কন্ট্রোলে রাখা, সেটা ভালো রাখবে আপনাকে। এবং ফাইনালি যে প্রবলেমগুলো হলে পরে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, সেরকম হচ্ছে যে যদি সপ্তাহে 2 বার বা 3 বারের বেশি এমন এক্সাজারবেশন হয়, প্রচন্ড বুক জ্বালাপোড়া করতেছে এবং গ্যাস্ট্রিকের ওষুধে কোনোভাবে আপনি ভালো হচ্ছেন না, দেন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। যদি বমি হয়, বমির সাথে যদি রক্ত যায়, তাহলে পরে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপর হচ্ছে যদি পায়খানার কালার চেঞ্জ হয়ে যায়, পায়খানার কালার যদি কালো হয়ে যায়, এটা খুবই অ্যালার্মিং, ডাক্তারের পরামর্শ নেবেন। তারপর হঠাৎ করে ওজন কমে গেছে, আপনি দেখতেছেন ওজন স্বাভাবিক ছিল, হঠাৎ করে ওজন কমে গেছে, তখন বুঝতে হবে ভিতরে কিছু একটা হচ্ছে, আমাদেরকে ফিগার আউট করতে হবে কি হচ্ছে। তারপর দেখা গেল আপনি খেতে যাচ্ছেন, গিলতে পারতেছেন না, গিলতে কষ্ট হইতেছে, সোয়ালো করতে পারতেছেন না, তখন এই বিষয়গুলো অ্যালার্মিং। আপনাকে একটু চিন্তা করতে হবে যে আমাকে বোধহয় এখন ডাক্তারের পরামর্শ নিতে হবে, একলা একলা ডাক্তারি করার সুযোগ নেই। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। Assalamu alaikum. I think we are ready now.